আসসালামু আলাইকুম। ওসমান তারিকের বল চাক হয় কিনা সেটা এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা বার্নিং কোয়েশ্চেন। অলরেডি দুইবার তিনি কিন্তু সেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন এবং দুইবারই তিনি সেই অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন। এখানে দুইটা ব্যাপারে কনফিউশন কাজ করে। প্রথম যে ব্যাপারটা কনফিউশন কাজ করে সেটা হচ্ছে তিনি বোলিং করার সময় গ্যাদার পজিশন থেকে একটা দীর্ঘ সময়ের পজ দেন, তারপর তিনি বোলিং করে থাকেন। এই ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে আসলে এই ব্যাপারে আইসিসির নিয়মটা কি। দেখেন, একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এরকম পজ দিয়ে বোলিং করতে আমরা অনেককেই দেখেছি ওয়ার্ল্ড ক্রিকেটে। এরকম পজ দিয়ে বোলিং রবিচন্দ্রন আশ্বিন খুব চমৎকারভাবে করতে পারতেন, একটা সময় আমরা দেখতাম। সো এই নিয়মের মধ্যে কোনো প্রবলেম আসলে নাই, অর্থাৎ এই জায়গাটা আইসিসির কোনো নিয়ম নাই যে আপনি পজ দিতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারে কোনো কিছু বলা নাই। দেখেন, একটা বোলিং অ্যাকশন লিগাল হওয়ার জন্য যে লটা আছে আইসিসির বা এমসিসির যে লটা 21.2, সেখানে যে কথাটা বলা আছে, A bowler's delivery action starts when the bowling arm begins its final rotation towards the point of release। তার মানে এই বিষয়টা যেটা বোঝা যায় সেটা হচ্ছে একটা বোলিং অ্যাকশনটা শুরুই হয় তখন থেকে যখন সেই বোলারের বোলিং আর্মটা ফাইনাল রোটেশনটা শুরু করে বোলিং করার জন্য, মানে রিলিজের জন্য ফাইনাল রোটেশনটা শুরু করে। সাপোজ মানে এখানে বলতে যে বিষয়টা বোঝানো হয়েছে, ধরেন এটা তো আমরা গ্যাদার পজিশন, বোলিং অ্যাকশনটাই শুরু হয় গ্যাদার পজিশনের পর থেকে। একজন এক একভাবে গ্যাদার করতে পারেন, কেউ এখানে গ্যাদার করতে পারেন, কেউ এইখানে গ্যাদার করতে পারেন। বোলিং অ্যাকশনটাই মূলত শুরু হয় এই গ্যাদার পজিশনের পর যে ফাইনাল রোটেশনটা হয়। হ্যাঁ, কোনো বোলার যদি ফাইনাল রোটেশনে এই জায়গায় গিয়ে পজ করে তখন সেটা ইললিগাল বোলিং অ্যাকশনের আওতায় পড়তে পারে। কোনো বোলার যদি এইখানে গিয়ে পজ করে সেটা ইললিগাল বোলিং অ্যাকশনের আওতায় পড়তে পারে, কিন্তু গ্যাদার পজিশনে যদি কোনো বোলার পজ করে সেটা ইললিগাল বোলিং অ্যাকশনের মধ্যে পড়বে না। এক্ষেত্রে বলা আছে 41.2-তে যদি কোনো বোলার তার গ্যাদার পজিশনের পর অর্থাৎ ফাইনাল রোটেশনের সময়টায় গিয়ে কোনো পজ করেন, ব্যাটসম্যানকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেন, তাহলে সেটা ইললিগাল বোলিং অ্যাকশনের মধ্যে গিয়ে পড়বে। সো ওসমান তারিকের এই পজ দেওয়াটা এটা ইললিগাল বোলিং অ্যাকশনের মধ্যে পড়ে না। এবারে তার আর্মটা ভেঙে যায় কি ভেঙে যায় না, কারণ দেখতে অনেকটা স্লিঙ্গিং অ্যাকশন টাইপের দেখা যায়, যে স্লিঙ্গিং অ্যাকশনটা লাসিথ মালিঙ্গা একটা সময় করতেন, না কেদার যাদবকে আমরা একটা সময় করতে দেখেছি। এই জায়গাটায় প্রবলেমটা কতটুকু আছে বা নেই, দেখেন এই পুরো বিষয়টা তো বোঝা যাবে আসলে বায়োমেকানিক্যাল ল্যাবে। বায়োমেকানিক্যাল ল্যাবে গিয়ে বোঝা যাবে, খালি চোখে দেখে আমরা সেটা প্রেডিক্ট করতে পারবো না বা বলতে পারবো না যে তার বোলিং অ্যাকশনটা চাক হয় নাকি চাক হয় না। তবে ওসমান তারিক সাম্প্রতিক সময় একটা ইন্টারভিউ দিয়েছেন, যে ইন্টারভিউতে তিনি তার এরকম ফুল স্লিভের টি শার্টটাকে উপরে উঠিয়ে রোল করে তিনি দেখিয়েছেন তার বাহু কিন্তু দুইটা, অর্থাৎ তার ভিজিবল দুইটা বাহু বিদ্যমান, যে কারণে তার আর্ম পজিশনটাই আসলে ওই রকম যেটা আপনার কাছে যখন তিনি বলটাকে রিলিজ করছেন সে সময় দেখলে মনে হয় যে সে হাতটা ভেঙে গেছে কিনা। এখন এই ব্যাপারটা আসলে পরিপূর্ণভাবে বোঝা যাবে কোথায়? ব্যাপারটা পরিপূর্ণভাবে বোঝা যাবে বায়োমেকানিক্যাল ল্যাবে। যেমন মুতাইয়া মুরলীধরনের কিন্তু ছোটোবেলা থেকে হাত এরকম বাঁকানো, যে কারণে তার জন্য তার প্রেক্ষিতে ওই বিষয়টা কিন্তু বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে যে মুতাইয়া মুরলীধরন ওইভাবেই আসলে বোলিং করতে পারেন, কারণ ছোটোবেলা থেকে তার হাতটাই আসলে ওই রকম, তার হাতের বায়োমেকানিক্সটা আসলে ওই রকম। শোয়েব আক্তারের ক্ষেত্রে যে বিষয়টা ছিল, এটা অস্ট্রেলিয়াতেও পরীক্ষা করা হয়েছিল। শোয়েব আক্তারের হাতের যে হাইপার এক্সটেনশনটা, হাতের হাইপার এক্সটেনশনটা অনেক বেশি ছিল, যেই কারণে শোয়েব আক্তারের বলকেও আপনি আসলে চাক বলতে পারবেন না, এবং বায়োমেকানিক্যাল ল্যাবে কিন্তু সেই বিষয়গুলো পরীক্ষিত হয়েছে। এখন আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য, যেটা আমি ওসমান তারিকের একদম বায়োমেকানিক্যাল পরীক্ষা, যেটা পিচ উলস নামে একটা অ্যাপ আছে, সেই পিচ উলস অ্যাপের মাধ্যমে এই বিষয়গুলো দেখা যায় বা বোঝা যায়, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। খেয়াল করে দেখবেন একটা পার্টিকুলার পজিশন যেটা হচ্ছে মূলত আসলে চাক হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বুঝতে পারি কোন জায়গা থেকে জানেন? এই যে গ্যাদার পজিশনের পর বোলার যখন এই পজিশনটায় আসেন, মানে বোলার যে সময় এই পজিশনটায় আসেন, তখন যদি হাতটা এরকম বেঁকে যায়, এরকম ভেঙে যায়, তখন সেটা আমরা ইললিগাল বোলিং অ্যাকশনের আওতায় আনতে পারি। তারপরেও সেটা বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষার মাধ্যমে ওসমান তারিকের ঠিক এই পজিশনটায় যদি আসে, আমরা যদি একটু খেয়াল করে দেখি, আপনি যদি ওই স্কেলেটন টাইপের অ্যানালাইসিসটা একটু দেখেন পিচ ওয়ালফ অ্যাপের মধ্যে, খেয়াল করে দেখবেন ওই পার্টিকুলার পজিশনটা যখন এসে হাতটা আটকেছে, ওই পজিশনটায় কিন্তু হাতের কোনো বাঁকানো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। যেটা আমরা বলছিলাম যে ওই পজিশনটায় হাতটা যদি বাঁকানো থাকে, হাতটা যদি বাঁকানো থাকতো, তাহলে সেটাকে আপনি সন্দেহজনক বোলিং অ্যাকশনের আওতায় ফেলতে পারতেন বা সন্দেহজনক বোলিং অ্যাকশনের জায়গাটায় বলতে পারতেন। বাট এই জায়গাটায় আমি কোনো প্রবলেম দেখছি না। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। এবারে তার রিলিজের সময়টা, স্লিঙ্গিং অ্যাকশন তিনি যখন রিলিজটা করেন, এই রিলিজের সময় যদি আমরা খেয়াল করে দেখি যে স্কেলেটন কি দেখাচ্ছে, স্কেলেটন কিন্তু দেখাচ্ছে যে তার এই রিলিজের সময়টা তো হাতটা কিন্তু স্ট্রেটই রয়েছে। এখন দেখেন এইরকম স্লিঙ্গিং অ্যাকশনে লাসিথ মালিঙ্গাও বোলিং করতেন।
লাসিথ মালিঙ্গাও বোলিং করতেন, সেখানেও কিন্তু কোনো প্রবলেম আসলে হয় নাই। সো রিলিজের ক্ষেত্রেও আসলে খুব বেশি প্রবলেম আছে বলে আমার কাছে মনে হয় নাই। আমি যখন সেই স্কেলেটন অ্যানালাইসিস করলাম বা পিচ ওয়েলফেয়ার এই ভিডিওসগুলো দেখলাম, তখন আমার কাছে এই বিষয়টা সেরকম মনে হয় নাই যে ওসমান তারিকের বলে চাক হওয়ার সম্ভাবনার জায়গাটা আছে। হ্যাঁ, একটা ব্যাপার নিয়ে সবাই আসলে কোন জিনিসটা নিয়ে ওসমান তারিকের ক্ষেত্রে বলা জানেন, সেটা হচ্ছে ওই যে পজটা যে ওসমান তারিক দেয় না, ওই পজটা নিয়ে। এখন পজ নিয়ে আইসিসির নিয়মে কোনো কিছু বলা নেই। অদূর ভবিষ্যতে আইসিসি হয়তো এই জায়গায় যুক্ত করতে পারে, বা এমসিসি বা ক্রিকেটের আইন যারা লিখেন তারা হয়তো এই জায়গাটা কিছু না কিছু যুক্ত করতে পারেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু নাই, সো ওসমান তারিক সেটা লিগাল গ্রাউন্ড থেকেই করছেন। জসপ্রীত বুমরাকে নিয়ে অনেকের কথা হয়, জসপ্রীত বুমরার ক্ষেত্রে অনেকে বলেন যে চাক হয় কিনা, বাট তারপরও আপনি যদি ইয়ান পন্ট একটা অ্যানালাইসিস করেছিলেন, ইয়ান পন্ট আসলে আইসিসির এই উইংটাকে দেখেন যে লিগাল বোলিং অ্যাকশন, ইলিগাল বোলিং অ্যাকশন ডিটেকশনের জায়গাটায় জসপ্রীত বুমরারও কিন্তু ঠিক এই পজিশনটা যদি আমরা চিন্তা করি, খেয়াল করে দেখবেন যে জসপ্রীত বুমরার এই পজিশনটায় কিন্তু হাত যথেষ্ট স্ট্রেইট, ওই পজিশনটায় হাতটা যথেষ্ট স্ট্রেইট রয়েছে। ইভেন আপনি যদি স্কেলেটন অ্যানালাইসিসের জায়গা, পিচ ওয়েলফেয়ার স্কেলেটন অ্যানালাইসিস দেখেন, সেই জায়গায়ও কিন্তু জসপ্রীত বুমরার ওই পার্টিকুলার পজিশনটা হাত অনেক বেশি মাত্রায় স্ট্রেট, অর্থাৎ ওই জায়গাটা হাত ভাঙছে না। এটা আমরা একটু কম্পেয়ার করতে পারি হাসনাইনের সঙ্গে। হাসনাইন যে কারণে নিষিদ্ধ হয়েছিলেন, হাসনাইনের ক্ষেত্রে কিন্তু ওই পার্টিকুলার পজিশনটায় হাতটা বাঁকানো অবস্থায় ছিল। তো যেহেতু হাতটা বাঁকানো অবস্থায় ছিল, পরবর্তী সময় কিন্তু পরীক্ষাতেও সেই বিষয়টা দেখা গেছে যে তার ওই জায়গাটা হাতটা বাঁকানো অবস্থাতে ছিল। আমাদের সাকিব আল হাসানের ক্ষেত্রেও কিন্তু সিমিলার কাইন্ড অফ ইনসিডেন্ট ঘটেছিল, যে ওই পার্টিকুলার পজিশনটাতে হাত বাঁকানো অবস্থায় থাকতো দেখে, এবং কাউন্টি ক্রিকেটে যখন তিনি খেলেছিলেন, যে ম্যাচটা খেলেছিলেন ওই পার্টিকুলার ম্যাচটাতে ওই পজিশনটা, আপনি যদি সাকিবের আগের 2019-20 সালের বোলিংয়ের সাথে ওই সময়কার বোলিংয়ের একটা পার্থক্য খুঁজে দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে ওই পার্টিকুলার পজিশনটাতেই সাকিব আল হাসানের মূলত অ্যাকশনের প্রবলেমটা হয়েছিল, এবং সেটা কাউন্টি যখন তিনি খেলতে গিয়েছিলেন। সো আমি এই সকল কিছু ভিডিও রেফারেন্সটা এই কারণে আপনাদেরকে দেখালাম, যাতে আপনি ওসমান তারিকের বিষয়টা আসলে খুব ভালো মতো বুঝতে পারেন। ওসমান তারিকের ক্ষেত্রে এই জায়গাটা আসলে খুব বেশি প্রবলেম মনে হয় নাই। তারপর সেটা বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষার মাধ্যমে পুরো বিষয়টা বোঝা যাবে, এবং বায়োমেকানিক্যাল ল্যাব থেকে তিনি 2বার ক্লিন শিট পেয়েছেন। সো আলটিমেটলি যে যত যাই কিছুই বলুক, হ্যাঁ পজটা নিয়ে কমপ্লেন করতে পারে, কিন্তু পজটা উইদিন দ্য ল আছে। আর রিলিজের সময় জায়গাটা আমার কাছে মনে হয় যে স্কেলেটন অ্যানালাইসিস থেকে কিন্তু আপনারা দেখলেন যে এই জায়গাটা খুব বেশি প্রবলেম আসলে থাকার কথা না। সো কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, আপনারা লিখে পাঠাবেন ওসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে আপনারা কী ভাবছেন।